বাংলাদেশে। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে এই প্রথম আমাদের অনেকেরই প্রিয়, সবার প্রিয় নয়, কারণ রাজাকার আলবদর এবং যারা শিশু বলৎকারী তাদের তো প্রিয় নয়, অনেকেরই প্রিয় আমাদের পরিচয় আর কি দেবো, তবে একটু বলি। উনি একজন লেখক, ঔপন্যাসিক, মানবাধিকার কর্মী, ব্লগার ইত্যাদি ইত্যাদি। আপনারা তার সম্পর্কে অনেক কিছুই জানেন, নতুন করে বলা তবু একটু বলে দিলাম আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের আমি এই প্রথম নিয়ে আসলাম, আর আমি টেকনোলজিতে দুর্বল। ঠিকই হয়তো হাসাহাসি করতেছে যে এই লোক এটা কেমনে কি করতেছে, মনে মনে হাসতেছে আমি জানি। আপনারা যারা আমাদের শুনতে পাচ্ছেন, আমাদের বক্তব্যগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। সাইফুল বাতেন টিটু, আপনাকে আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার দর্শকের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শিরোনামটা আপনি দেখেছেন, কি ঘটছে বাংলাদেশে, খুব ছোট শিরোনাম দিয়েছি। আপনি জানেন যে এই মুহূর্তে আমি 2 বছরের কথা বাদ দেন, 2 মাসের কথা বাদ দেন, 2 দিনেরও কথা বাদ দেন, জাস্ট 2 ঘন্টা আগে যা যা এই দেশে ঘটেছে আপনি যদি বলতে চান, আমি জানি 2 দিন লাগবে। সুতরাং কি ঘটছে বাংলাদেশে এটা আপনারা জানেন যে এই মুহূর্তে শাওনের একটা পোস্ট নিয়ে বাংলাদেশ তোলপাড়। মানে তিনি, আমার মনে হয় তিনি, আমার ধারণা তিনিও বলবেন, স্বীকার করবেন যে তার থার্ড ক্লাস একটা পোস্ট। এই থার্ড ক্লাস পোস্টে বাংলাদেশের সব ফার্স্ট ক্লাস আলবদর রাজাকার পাগল হয়ে গেছে। ঠিক আছে, পাগল হয়ে গেছে, জুলাই সন্ত্রাসীরা পাগল হয়ে গেছে, আলবদর পাগল হয়ে গেছে, আলবদরের মামুরা পাগল হয়ে গেছে, হবেই স্বাভাবিক। তার ভাগ্যিস ফার্স্ট ক্লাসটা যখন লেখা শুরু করবে তখন না জানি কি হবে। আমি শুরুতে আপনার কাছে যাব, আমরা শাওনের কথাটা নিয়ে পরে আলোচনা করব। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই যে চীন যে বলেছে যে বাংলাদেশে আভ্যন্তরীণ শক্তির, অন্য বিদেশি শক্তির কোনো বিষয় মেনে নেওয়া হবে না, যদিও দুষ্ট বোকারা মনে করছে এটা ভারতের জন্য, আমার কাছে কিন্তু মনে হয়েছে, আমি বলবো দুঃখিত, আমি বোকা বলার আমি কথা প্রত্যাহার করলাম, অনেকে মনে করেছিল এটা ভারতের জন্য, আমার কাছে কিন্তু মনে হয় এটা আমেরিকাকে থ্রেট করেছে চায়না। কারণ তিস্তা প্রকল্প কিন্তু বাস্তবায়ন হয় না, কারণ আমেরিকাও বলেছিল যেদিন চায়নাতে যায় আমাদের জাতীয় ভাইয়া, আমাদের মুসলেখা তারেক রহমান, মুসলেখা প্রধানমন্ত্রী, সেই দিনে কিন্তু চায়নার লোকজন বাংলাদেশের সরকারের সাথে আলোচনা করেছে, আপনি জানেন। তো আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা দিয়ে আমরা আন্তর্জাতিক বিষয় দিয়ে শুরু করি, বাংলাদেশের মানুষ তো সারাদিনের ঘটনা জানে। জি প্লিজ। এই যে চায়না বললো যে আভ্যন্তরীণ কোনো বাংলাদেশের ভিতরে কাউকে মেনে নেওয়া হবে না, করিডোর না পাইতেই যদি এই কথা বলে, তাহলে কোনো কারণে আমেরিকার যদি করিডোর আমেরিকাও নিয়ে নেয়, তাহলে দেশে কি করতে পারে? জি প্লিজ। অনেক ধন্যবাদ ফরিদ ভাই, আপনার চ্যানেলে আমি প্রথম আজকে লাইভে আসলাম, ভালো লাগছে। আপনি তো আসলে কি বলবো, আপনার সাথে লাইভ করা একটা সৌভাগ্যের বিষয়, এবং আশা করি আমার চ্যানেলেও আপনাকে আমি অতিথি হিসেবে নিয়ে আসতে পারবো। প্রিয় দর্শক, একটা বিচার দেয় আপনাদের কাছে, কালকে সাইফুল টিটু ক্লান্ত ছিল, ঘুমিয়ে গেছিল, তাই তার চ্যানেলে যেতে পারি নাই। ওটা কাফারা দেওয়ার জন্য আমার চ্যানেলে আসছে। আমার চ্যানেলে আরো 5-7, কারণ আমার পরীক্ষা, আমার অনেক কাজে বিজি, আমার উচিত ছিল আরো কয়েকদিন পরে বলছিলাম, কিন্তু বলছে যে না, ওটা কাফারা দিতেছে। জি প্লিজ। তো ফরিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা বিষয় আপনি বললেন যে বাংলাদেশে, আমি এই আপনার লাইভে আসার আগে আমি একটা লাইভ করছিলাম আমাদের যে শিক্ষক এবং অনেক পরিচিত অনেকের কাছে নাহিদ আক্তার আপার সাথে। তো ওই সময় আমি আসলে কথাটা আপনার মতো এইভাবেই শুরু করেছিলাম যে বাংলাদেশে প্রতি মিনিটে যে ঘটনা ঘটে সেটা নিয়ে যদি আমরা আসলে কথা বলতে যাই, তাহলে 1 ঘন্টা লাইভে শেষ হবে না, প্রতি মিনিটে যে ঘটনা ঘটে। তো আপনার কাছে ওই একই কথা বলি আসলে, যে প্রতি মিনিটে যে যত ঘটনা ঘটে, এবং কিভাবে বলবো যে আসলে সেই ঘটনা কোনোটাকে আপনি ছোট বলার, ধরেন আপনি 1 মিনিটে হয়তো ফেসবুক 1 মিনিট ধরে স্ক্রল করছেন, এর মধ্যে 5টা পাইলেন এরকম নিউজ যে শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এরকম আপনি 5টা নিউজ পাইতে পারেন। আবার কোনো একটা জায়গায় দেখতে পারেন যে মাইক্রোবাসের মুখোমুখি ট্রাক, একই পরিবারের 14 জন নিহত বা আহত। আবার হয়তো দেখতে পারেন যে অমুক জায়গায় কোনো কাউকে টানাইয়ে পোড়াইয়া মেরে ফেলছে। এই ঘটনা হচ্ছে গিয়ে সারাক্ষণের ঘটনা, এবং বাংলাদেশেই হচ্ছে গিয়ে প্রতি মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ পয়দা হয়। মানে ঘটনাটা এরকম যে সংবাদ যেটাই হয়, যে এর যে ইম্প্যাক্ট সোসাইটিতে, পৃথিবীতে, প্রত্যেকটাই আসলে আন্তর্জাতিক মানের সংবাদ। আপনি যে বিষয়টা বলছেন যে চীন বলছে বাংলাদেশের ভেতরে কারো আভ্যন্তরীণ হস্তক্ষেপ, বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেবে, অদ্ভুত ব্যাপার, চীন বলতেছে। আচ্ছা, চীনের সাথে ধরেন এই কয়েকদিন ধরে বিশ্ব রাজনীতির বাইরে আর কি, চীন, ভারত এবং বাংলাদেশকে নিয়ে প্রচুর কিন্তু সংবাদ, আমরা সংবাদ মাধ্যমে দেখি, প্রচুর সংবাদ। এমনকি চীনের হচ্ছে গিয়ে প্রচুর ভিতরকার ভালো সংবাদ, সেটা এখানে চীনের নিরাপত্তা ব্যবস্থা কেমন, চীনের এই কেমন, চীনের ওই কেমন, প্রচুর সংবাদ কিন্তু পজিটিভ সংবাদ চীনকে ঘিরে হচ্ছে। 71 টেলিভিশনের একটা নিউজে এরকম বলা হচ্ছে যে চীন
চীনের প্রধানমন্ত্রী বা চীনের কেউ একজন বলছে যে আপনার বাবা মা এখানে ঘুরতে এসেছিল বা ভিজিট করে গেছে চীন, সেটাকেও একটা পজিটিভ নিউজ হিসেবে বা এই আপনার আসা যাওয়াকে একটা অর্জন হিসেবে দেখানো হচ্ছে। কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। এই যে চীনের যে বক্তব্য যে বাহিরের কোনো শক্তির কোনো হস্তক্ষেপ চীন মেনে নেবে, মানে চীনের উঠোন এরকম মনে হচ্ছে নাকি? মানে ব্যাপারটা কি আসলে, মানে চীন কোথায়, মানে চীনের সাথে যদি আমরা ভৌগোলিক দূরত্বেরও একটা ব্যাপার দেখি, মানে চীন আসলে কোন স্বার্থে, মানে কোন স্বার্থে বলছে? চীন কি বাংলাদেশের সাথে, যেমন ধরেন আমরা যদি ভারতের কথা বলি, আমরা যদি নেপালের কথা বলি, আমাদের ভুটানের কথা বলি, তাহলে ধরেন আমরা 2-3টা বিষয়ের সাথে আমরা তাদের সাথে সম্পর্ক যুক্ত। ধরেন কি সার্কের সাথে আমরা সম্পর্ক যুক্ত, আমরা ধরেন আমাদের পূর্বের দেশের অংশ হিসেবে, বা আমাদের ধরেন মুক্তিযুদ্ধে সহযোগিতা করছে, বা এরকম অনেকগুলো বিষয়ে সাথে যদি আপনি দেখতে পারেন যে তারা এই কথাটি বলতে পারে। কিন্তু চীন হঠাৎ করে কেন এই কথা বলতে গেল? চীন কি ভারতকে ভয় দেখাইলো, না চীন আমেরিকাকে ভয় দেখাইলো? এখন দেখেন বাংলাদেশের যে ক্ষমতার পরিবর্তনের ফলে যে রাষ্ট্র ক্ষমতায় এখন যে সরকারটি আছে, আপনি খুব ভালো করে জানেন যে এটি আসলে কোনো না কোনো ভাবে আমেরিকা দ্বারা তৈরি করা বা আমেরিকার মদত পুষ্ট বা যেভাবেই বলেন, বা আমেরিকার আশীর্বাদ প্রাপ্ত একটা বিষয় কিন্তু আছে। আবার ঠিক এই সময়ের মধ্যে আমেরিকার সাথে বেশ কয়েকটি ভজঘট রিলেশন কিন্তু বাংলাদেশে চলতেছে। তার মধ্যে একটা ভজঘট রিলেশন কি? সেটা হলো গিয়ে বাণিজ্য চুক্তি। কথা বুঝছেন? এই বাণিজ্য চুক্তি সম্পর্কে যে মানুষটা জানতেন, যে সচিব, তাকে কিন্তু ধরা, মনে করা হয় তাকে হত্যা করা হয়েছে কিছুদিন আগে। সেটা পরের আলাপ, সেটা পরে বলবো আপনাকে। এবং সেটা হচ্ছে আমাদের যে নাহিদাপার ভাই, বুঝতে পারছেন? এখন যেটা বিষয় সেটি হচ্ছে, আবার আমেরিকার হামলায় মারা গেছে এরকম একজন বিশ্ব নেতাই বলবো আমি, এরকম একজন বিশ্ব নেতার জানা যায় বাংলাদেশের একজন কি গেছে স্পিকার, মানে যে রাষ্ট্রীয় পদ, সেরকম একজন লোক এখান থেকে ওখানে গেছে। বাংলাদেশে 3টে তো গুরুত্বপূর্ণ পদ, একটা হচ্ছে কি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার, মানে সাংবিধানিক যতগুলো পদ আছে তার মধ্যে এই 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিটা জানা যায় গেছে কোথায়? আমেরিকার হামলায় নিহত হয়েছে এরকম একজন বিশ্ব নেতার জানা যায়, সাথে কিছু চেলাপালাও নিয়ে গেছে। এর বাইরে যেটা বিষয়টা আছে সেটি হচ্ছে ইসরায়েলের বা আমেরিকার শত্রু তো এক ধরনের কমন শত্রু, যেটা হচ্ছে গিয়ে প্যালেস্টাইনের মানুষজন বা প্যালেস্টাইন। সেই প্যালেস্টাইনের মানুষজনকে বিনা ভিসায়, অনারাইভাল ভিসায় বাংলাদেশে আসার স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনা দিয়েছে। বিষয়টা আপনার চোখে পড়েছে। এখন আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি যে আসলে এতগুলো বিষয় থাকতে চীন কি আসলে যে এই কথাটা বলবে বা সেটাকে আবার বাংলাদেশের মিডিয়া প্রচার করবে, তার মানে হচ্ছে গিয়ে চীন, আমেরিকা এবং ভারত, এই 3টে দেশকে শত্রু বানায়। 3টে দেশের মধ্যে তো 3টে দেশই, তাহলে আপনার আপাত দৃষ্টিতে 2টা দেশকে আপনি অপোনেন্ট ভাইবা চীনের সাথে বন্ধুত্ব করতেছেন কি খাতির? এই যে করিডোরের কথা আপনি উল্লেখ করলেন এই বক্তব্যের মধ্যে, করিডোর যে এই করিডোরটা তো আসলে চীনের ফায়দা হবে, এই করিডোর ফায়দা হবে না, হবে কি? বাংলাদেশ থেকে কোনো ধরনের কথা 2 টাকায় একটা মাল দিল চীন, যেটার দাম 200 টাকা, সেই মালটাও তো ওইখানে আনতে হবে দেশের ভেতরের ডলার খরচ করে, তাই না? চীনের রপ্তানি করা আমাদের কিছুই নেই। আমাদের চীনে রপ্তানি করে, চীনের যে ইয়েন আছে যেটা দিয়ে এখন আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন, আন্তর্জাতিক বিজনেস করতে পারবেন, যে আপনি ইউরোতে পেমেন্ট করবেন না ইয়াতে আপনার ডলারে পেমেন্ট করবেন, না আপনি ইয়েনে পেমেন্ট করবেন। সেই যে ডলারটা, তাদের অর্থনীতি, তাদের শক্তিশালী অর্থনীতি, সবাই আমরা জানি চীনের খুব শক্তিশালী অর্থনীতি, সেখানে আপনার এখান থেকে তার ওইখানে পাঠানোর কিছু নাই, যার কারণে শেখ হাসিনার আমলে এই প্রস্তাব আসার পরেও এটি কিন্তু কার্যকর হয় না। যেটি চীনের সাথে যেটি করে গেছিল সেটা হচ্ছে 97 পণ্যের শুল্ক মুক্ত প্রবেশ। এটা নিশ্চয়ই আপনি জানেন, যেটি শেখ হাসিনার কাজ, এটি 2019 সালে হয়েছিল। এখন এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, চীন এখানে বাণিজ্যিক করিডোর করবে, এবং চীন এই বাণিজ্যিক করিডোর করার পাশাপাশি যেই আলাপ, যেই কথা, যেই তোমার বাবা মায়ের অমুক তমুক আসছিল, আমরা খুশি হয়েছি, এটা হলো আসলে একটা পিচ্চাপ্রানো মনে হচ্ছে আমার কাছে। তোমার কাছে ওখানে যে আমি করিডোর করতে রাজি করাইতে পারলাম, এবং যে করিডোরটা হচ্ছে, যেখানে চীনের কতগুলো, বাংলাদেশের সাথে যদি চীনের যে বাণিজ্যিক করিডোর যদি হয়, তাহলে সবচাইতে মানে যত লাভ হবে সেটি অন্যান্য দেশের। চীনের সাথে ভারতের যে কূটনৈতিক নীতি, বাণিজ্যিক কূটনৈতিক যে নীতিটা, সেটা ব্যবহার করে, ওই করিডোর ব্যবহার করে তারপরে চীনের সাথে ভারতও দেখবেন যে ভালো বিজনেস করে নিছে। মিয়ানমার, আপনি এটা মনে রাখবেন, আজকে লাইভের তারিখ মনে রাখেন,
চীনের সাথে যে করিডোর বাংলাদেশ করতে যাচ্ছে সেই করিডোর ব্যবহার করে বাংলাদেশ ব্যবসা করবে, পাকিস্তান ব্যবসা, তার যার যতগুলো সুযোগ আছে সবগুলো ব্যবসা করে নিজেদের জন্য চীনে পাঠাবে, বাংলাদেশ এখান থেকে 2 পয়সা লাভবান হবে। রাইট, আপনি ঠিকই বলেছেন। আমারও ধারণা ওইটাই যে এইখানে যে করিডোরটা বলতেছে তার চেয়ে বিপজ্জনক যে শুধু ব্যবসা যদি হতো একটা কথা ছিল। আজ পর্যন্ত আমরা দেখেছি এই ধরনের করিডোর যত জায়গায় দিয়েছে সবগুলোই যুদ্ধের মুখোমুখি হতে বাধ্য হয়েছে। সেখানে সন্ত্রাসী আদান প্রদান, অস্ত্র আদান প্রদান, বহুবিধ ঘটনা ঘটে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি এবং ইতিহাস তাই বলে। এর আগে আপনার মনে থাকার কথা যে আমেরিকা একটা মানবিক করিডোর চেয়েছিল, সেটা তারা গোপনে দিয়েছে কিনা আমরা জানি না। মানে আমেরিকাও করিডোর চাচ্ছে, চায়নাও চাচ্ছে, এবং প্রত্যেকেই তার তার অবস্থান থেকে এটা হলে আমাদের কি কি লাভ তারা আমাদের বুঝাচ্ছে। অর্থাৎ লাভ আমার বুঝাইতেছেন আপনি, বা লাভ আপনার বুঝাইতেছি আমি। ভারত যদি চাইতো এই করিডোর তাহলে দেখেন এতক্ষণ মিছিল মিটিং শুরু হয়ে যেত। এখানে এই কথাটা যখন আনলেনি তখন এই বিষয়ে আমি একটু আপনাকে বলতে চাই, আপনি খুব ভালো করে রিলেট করতে পারবেন। সেটি হচ্ছে বাংলাদেশের উপর থেকে ভারতের একটি ট্রেন লাইন, এবং সেই ট্রেন লাইন সেটি সম্পর্কে খুব ভালোভাবে মানুষজন জানে যে সেই ট্রেন লাইনটির এখন মানে ওই সময় যেটা জানতো, দাঁড়ান আমি একটু দেখাই। হ্যাঁ, ওই দেশ থেকে ভারত থেকে অস্ত্র আসবে, ভারত বাংলাদেশ দখল করবে। না, শুধু অস্ত্রই আসবে না, এই ট্রেন লাইন নাকি ভারতে বাংলাদেশের পয়সা দিয়ে ভারত করে এই যে ট্রেন লাইনটা সেটা ভারত নিজের টাকায় করতো, জি নিজের টাকায় করতো, এবং এরকম যে প্রত্যেকটা যে পণ্য আনা নেওয়া হবে সেটার জন্য যে ট্রেনটা যাবে সেটার জন্য কত টাকা যেন বাংলাদেশকে ওই পথ ব্যবহার করার জন্য ভাড়া দেবে। এবং এটি সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের এরকম যাদের আছে, যেমন ধরেন ভারতের পেটের মধ্যে আমাদের দেশ, আমাদের পেটের মধ্যে ভারতের কিছু অংশ, ত্রিপুরা থেকে কলকাতা আসতে গেলে মাঝখান দিয়ে যাওয়া যায় খুব দ্রুত। এক্স্যাক্টলি। তো সেইটা যদি এটা করতে যাইতো তাহলে আসলে এটা এমন একটা বাণিজ্যিক করিডোর, অবশ্যই এটাও, কিন্তু এটা এমন একটা রেলপথ যেটি হলে বাংলাদেশ ভারতের উভয় দেশেরই 2 ধরনের লাভই হইতো। সেটা নিয়ে এহেন কোনো মিথ্যাচার নাই, এহেন কোনো কথা নাই যা ছড়ানো হয় নাই, এবং সেটি কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে। হ্যাঁ, এবং সবচাইতে অদ্ভুত ব্যাপার, আওয়ামী লীগের যে কারণে হচ্ছে কি আমি বলি যে উঠতে বসতে গালাগাল করা উচিত, সেটা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করে নেয় আওয়ামী লীগ, অথচ আওয়ামী লীগের হাতে কিন্তু যথেষ্ট তথ্য। এইগুলো পরে পরিষ্কার করছে কারা? এগুলো পরে পরিষ্কার করছে আপনার মতো লোক, আমার মতো লোক, যারা এই সমস্ত ফাইল বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে আইনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে যে আওয়ামী লীগ এটা এইভাবে চাইছিল। বা ধরেন এই যে 30 সেকেন্ড, আপনাকে 30 সেকেন্ড ইন্টারাপ্ট করে, ওই যে একজন আপনার ভক্ত লিখছে চীনে আমরা কিছু বলৎকার বিজ্ঞানী রপ্তানি করতে পারি। চীন নিবে না, ঠিক আছে, কারণ চীনের ফর্সা ফর্সা পোলা দেখা এরা, মানে আপনাদেরকে যে মন্তব্যটা করলেন, আপনার কি মনে হয় যে এই প্রোগ্রাম আমার যে রিপোর্ট বা আমার এটা সম্পর্কে বিশ্ববাসী জানে না? জানে, অনেক ভালোভাবে জানে। তো এখন ফরিদ ভাই আপনি একটা জিনিস দেখেন, সেটি হচ্ছে এই যে মানে আলগা পীড়িত, এই আলগা পীড়িত হচ্ছে গিয়ে আসলে দেখেন যে কোনো একটা দেশের চীন, আপনার কি মনে হয় যে চীনের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে নাই? প্রচুর রয়েছে। আপনার কি মনে হয় না যে বাংলাদেশি লোক তারা চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে, এরকম কি নাই? বহু আছে। তাহলে বাংলাদেশি মানুষ কি বললে কি করলে খুশি হবে আপামর জনগণ, সেটা কি চীনের ওই গোয়েন্দা সংস্থা তাদের সরকারকে জানায় না? অবশ্যই জানে, এবং চিন্তা জানে সবচেয়ে ভালো। আচ্ছা, এবার সেটা যদি জানে তাহলে এই যে বর্তমান সরকারের কার্যকলাপ, সেই কার্যকলাপে একটা যে জনসমর্থন দরকার আছে, সেটি কি ওখানকার লোকেদের জানে না? চীনের লোকেরা জানে না? অবশ্যই জানে। আচ্ছা, তাহলে এই যে কথাটা বলছে, ধরেন যদি এই কথাটা যদি ভারতকে উদ্দেশ্য করে বলে থাকে চীন, বা বাংলাদেশকে আমেরিকাকে উদ্দেশ্য করে বলে থাকে, তাহলে কি বাংলাদেশের এই যে বোকাচোদা জনগণ তারা এক ধরনের খুশি হবে? এটা কি চীন জানে না? জানে। এবারে আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা যদি পরিষ্কার উত্তর হয়, আমাকে যে জিজ্ঞেস করছেন যে এটা কি আমেরিকাকে থ্রেট দিল কিনা বা নাকি ভারতকে দিল, আপনি এটা এই ধরনেরই তো আপনার প্রশ্নটা ছিল। এটার উত্তর হচ্ছে গিয়ে আমেরিকাকেও না, ভারতকেও না, এটি হচ্ছে বাংলাদেশের যে বোকাচোদা জনগণ, তাদেরকে একটা বোকাচোদা বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে। কারণ বাংলাদেশের যে জনগণ মনে করে যে ধরনের যে পত্রিকায় অনেক গুরুত্বপূর্ণ নামকামওয়ালা যে সোশ্যাল মিডিয়ায় তাদের যে আছে ইউটিউব চ্যানেল, বা সেখানে তারা এরকম প্রচার করছে সংবাদের শিরোনাম যে বাংলাদেশে চীন যা দিয়েছে তাতে এখন আর শক্তিতে ভারতের সাথে পারবে না, ভারত বাংলাদেশের সাথে পারবে না। আপনি এই কথাটার মানে কতখানি হাস্যকর। হ্যাঁ, একেবারে। এবার এই কথাটা যে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ যে এই কথাটা বলেছে, সেটা কি চীন জানে না? অবশ্যই জানে। এইগুলো হচ্ছে কি আসলে মূল ব্যাপার। এগুলো এদেরকে খুশি রেখে, ধরেন কথার কথা, এখন যদি চীনে হঠাৎ করে বাংলাদেশের মুমিন মুসলমান যদি এরকম একটা আন্দোলন করে বসে যে চীনে মসজিদ ভাঙে টয়লেট করা হয়েছে, সুতরাং চীনের এগেনস্টে আন্দোলন করো। রাষ্ট্র বর্তমান যে জীবিত সরকার বা আছে যে সরকার, এই সরকার তো আসলে কোনোভাবে যদি বেকায়দায় পড়ে যায়, তাহলে চীনের সাথে তো সম্পর্কটা একটা দূরত্ব তৈরি হবে, সেটাও যাতে না হয়। এগুলো হলো কি আসলে ভাই ব্যাপার। বাংলাদেশের মুমিন মুসলমানকে কিভাবে বোঝানো যাবে সেটা চীন খুব ভালো করে জানে। দ্যাটস দ্য স্টোরি। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আসলে আরেকজন লিখেছে, দেখেন জায়গাটা ছোট্ট, আমরা এটা নিয়ে আলোচনা অনেক হয়ে গেল। আমার মনে হয় চীনে করদ রাজ্য, বাংলাদেশ আসলে অনেকেরই করদ রাজ্য এরকমই হয়ে গেছে।
আরেকজন লিখেছে, দেখেন টিটু ভাই, ফরিদ ভাই, এত কথাবার্তা ভালো লাগে না, সহ্য হয় না, কি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে সেটাই বলেন, দেশের জন্য শহীদ হওয়ার প্রস্তুতি নিতে আছে। জি না ভাই, দেশে এখনো ব্যবস্থা হয় না, তবে এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আলাদা কথা। আমরা দেখলাম যে মানে একটা বিভ্রান্তিকর নিউজ আছে যে গোলাম আজমের পোলাকে আবার পদোন্নতি দিয়েছে। আসলে এটা সেনাবাহিনীতে আপনারা জানেন যে একবার চাকরি চলে গেলে আর চাকরিতে সাধারণত সম্ভাবনা থাকে না, তাই না? এটাই তাকে একটা পদোন্নতি দিয়ে, মানে তাকে তো অবসর দেয়, পদোন্নতি, তাকে তো চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, তাকে আবার পদোন্নতি দিয়ে আবার অবসরে নিয়ে গেছে, কারণ ওইখানে তার সুযোগ নাই চাকরি করার। অনেকে লিখছে উত্তর দিতে, সেই উত্তরটা আপনাদের দিয়ে দিলাম যে যে এখানে এখন আপনাকে একটা সুনির্দিষ্ট প্রশ্ন করি, সেটা হলো ইরানে আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছে, ভারতেরও একজন নেতৃস্থানীয় ব্যক্তি যাচ্ছে। মজার বিষয় হলো কুয়েত, কাতার, সৌদি আরব থেকে কোনো ব্যক্তি তার জানাজায় অংশ নিচ্ছে না। এই ব্যাপারে আপনি কি, বাংলাদেশ তো একেবারে গায়েবানা জানাজা আমাদের জামাতি ভাবির পোলারা তো করে ফেলছিল, আপনি জানেন যে তারা জামাতি গায়েবানা জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছিল। এই বিষয়ে আপনি কি বলতেছেন? জি আসলে দেখেন ফরিদ ভাই, বাংলাদেশের যারা বাংলাভাষী মুসলমান এরা হইলো গিয়া এই ধরনের একটা কথা আছে আমাদের অঞ্চলে, এটার সাথে অনেকটা মেলে, সেটা হচ্ছে দোদেল বান্দা না পায় বেস্ত না পায় দোজখ। দোদেল বান্দা কালেমা চোর না পায় বেহেস্ত না পায় কর, না পায়, রাইট। তো এখন যেটা ঘটনা হয়েছে, আমাদের সবচেয়ে বড় যেটা সংকট, এটা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের পরিচয় সংকট, অস্তিত্বের সংকট। এটি মানে সবার আগে আমাদের বুঝতে হবে। আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আরবের কান্ট্রি বাদ দেন, নন আরবিয়ান যে সমস্ত মুসলমান আছে একটু এই অঞ্চলে, তারা আমাদেরকে মুসলমানই মনে করে না, আর আমরা নিজেদেরকে মনে করি না বাঙালি। তাইলে আসলে এটা মানে আপনি জিনিসটা বুঝতে পারছেন যে বহির্বিশ্বে বাংলাদেশের মানুষ নিজেকে পরিচয় দিতে পছন্দ করে কি বলে? মুসলমান বলে। কথা বোঝার চেষ্টা করেন। কিন্তু বহির্বিশ্বের যারা মুসলমান, তুরস্ক থেকে শুরু করেন, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইভেন তারপরে হচ্ছে গিয়ে এটা গেল ওই অঞ্চলের। এরপরে যদি আপনি আরবে আসেন, তারা তো কেউ মুসলমানই মনে করে না, মিসকিন মনে করে, আধা হিন্দু মনে করে। তো সেখানে তাদের মুসলমান সাজার একটা বড় ব্যাপার থাকে। আর অন্যদিকে বাঙালি পরিচয় তো আসলে না, সে বাঙালির পরিচয় কে সে নিজেই অস্বীকার করে, তাকে সে বাঙালি পরিচয় দেওয়ার তার কিছু, এবং সেইটাই তার সংকটে ভোগে। এটা হচ্ছে কি আসলে একটা বড় বিষয়, যে আত্ম সংকটে ভোগা। এই সংকটে ভোগার কারণে সে কখনো এর লেজ ধরে, কখনো ওর লেজ ধরে, কখনো হচ্ছে গিয়ে ধরেন এই যে পৃথিবীতে সবচেয়ে সুন্নি মুসলমানদেরকে বেশি যেখানে হত্যা করা হয়েছে সেই দেশটার নাম হচ্ছে ইরান। এবং বাংলাদেশে যারা হচ্ছে গিয়ে মুসলমান, এবং বিশেষ করে সুন্নি মুসলমান, শিয়া মুসলমানদের কথা এই আলোচনায় আসবেই না, সুন্নি মুসলমান যারা, সেটার সংখ্যাই হচ্ছে গিয়ে বাংলাদেশের মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি, মানে মোট মুসলমানদের মধ্যে 99% হচ্ছে গিয়ে সুন্নি মুসলমান। এবং সেই ওখানকার সুন্নি সাধারণ মুসলমানদেরকে মারে নাই, একদম আপনার ইয়াদেরকে, অর্থাৎ কুর্দি, তারপরে কুর্দিদের তো হত্যা করছে ইরান। আমি বলতে চাচ্ছি যে যারা সুন্নি ইমাম, অর্থাৎ নেতা গোছের যারা, তাদেরকেই হত্যা করা হয়েছে। এবার ইরান যে তাদের নিজেদের যারা শিয়া আছে তাদেরকে অসংখ্য হত্যা করেছে, এবং এই হত্যায় নিজ দেশের মানুষ নিজ রাজা হত্যা করে, এই দিকের মনে হয় যে ইরানের থেকে কেউ বেশি নাই এখন পর্যন্ত। আমি বুঝাইতে পারছি কি না? ঠিক বলছেন। এই পর্যন্ত হ্যাঁ পাকিস্তান, হ্যাঁ, কিন্তু পাকিস্তানের পরে যে দেশটা বেশি মুসলিম হত্যাকারী দেশ, তারপরে যে দেশটা সেটা হচ্ছে ইরান। এবার আপনি দেখেন সেই দেশে হচ্ছে গিয়ে তারা তাদের সাথে পিরিত দেখানোর জন্য সেখানে গেছে। এবার কি কারণে গেছে, কি মানে একবার হচ্ছে গিয়ে ওদিক থেকে হরমুজ প্রণালীর জাহাজ আটকায় দিছে। কেন, কি কারণে জানেন আপনি? বলেন। হরমুজ প্রণালীর ওই প্রণালী আটকায় দিছিল কারণ হচ্ছে গিয়ে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খোমেনি মারা যাওয়ার পরে, তাকে হত্যা করার পরে, তারা বাংলাদেশের পক্ষ থেকে যেই ধরনের কূটনৈতিক শোক বার্তা আশা করেছিল সেটা তারা পায়নি। শুধু তাই না, জামাতও যে ইরানে হামলা করেছে আমেরিকা, সেখানে আমেরিকার নাম নেই, শুধু ইরানের নাম নিয়েছে। তো যার ফলে ওই হরমুজ প্রণালী থেকে যে তেলের যে একটা ব্যাপার স্যাপার, সেখানে যাতে ভবিষ্যতে এরকম আর বাংলাদেশি জাহাজ না ফাঁসে, আমার মনে হয় সেটা একটা কারণ হইতে পারে স্পিকারের ওখানে যাওয়া। এবং সেটা যদি হয়, সেই ভাবনা থেকে যদি যায়, সব কাজের সমালোচনা করাই তো আমার কাজ না, যদি সেই ভাবনা থেকে যদি আসলে গিয়ে থাকে, তাহলে আমি বলবো যে একটি ভালো কূটনৈতিক সিদ্ধান্ত বটে। কারণ তেল হচ্ছে গিয়ে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈদেশিক পণ্য, যা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নাই। এবার ধরেন তেলটা আমরা যে দেশ থেকেই আনি, সেক্ষেত্রে সেটি যদি না আসতে পারে হরমুজ প্রণালী হয়ে, শুধু তেল না, আমাদের হরমুজ প্রণালী হয়ে অনেক কিছুই আসে, বাণিজ্যিক জাহাজ টাহাজও আসে।
তো এই ভেজালে না পড়ে যদি এই ধরনের আপনার স্পিকারের ওখানে জানাজা যাওয়া, আমি মনে হয় যে এটা একটি ভালো কূটনৈতিক সিদ্ধান্ত। রাইট। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আমি বরাবরই বলে থাকি যে বাংলাদেশে, আপনিও জানেন, দর্শকরাও জানেন, বারে বলে থাকি যে বাংলাদেশে এই সনাতনীদের সংখ্যালঘুদের এই দেশে থাকতে দিবে না। আপনি একটা ভিডিও দেখেছেন, তসলিমা আপা শেয়ার করেছে, অনেকেই শেয়ার করেছে, অনেকে আসছে, সরাসরি বলেছে হিন্দুদের মেরে ফেলবে, নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে। ভিডিওটা আপনি দেখেছেন, মানে সরাসরি হিন্দুদের মেরে ফেলার একটা, এই লোকটা এখনো গ্রেপ্তার হচ্ছে না কেন? এটা কোন ধরনের দেশের ভাবমূর্তি কোথায় যাচ্ছে সরকারের, রাষ্ট্রের, বা ইসলাম ধর্মের কি এতে কি উন্নতি হচ্ছে? এই যে হুমকি সরাসরি দিল, এটা তো সরাসরি ফৌজদারি অপরাধ। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন, এটা কি তাদের মেসেজ? এখানে আসলে দেখেন, এইটা তো এক ধরনের কাজ না, এটা আসলে অনেক, এই যে কাজটি হিন্দুদের মেরে ফেলতে হবে নরেন্দ্র মোদীকে, এইটা তো আসলে ওই একটা ভিডিও হয়তো আপনি বা তসলিমা আপা শেয়ার দিয়েছেন, কিন্তু এরকম কিন্তু অসংখ্য ভিডিও এভরিডে আছে। রাইট। এবং সেটি কিন্তু আমি বলবো যে সেটি কিন্তু শুধুমাত্র এই সরকার বা যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল সেই সময় বেরিয়েছে তাই কিন্তু শুধু নয়, আমরা এই সময়টা বাড়াবাড়ি দেখেছি, কারণ জেল থেকে সুইডেন আসলামের মতো সন্ত্রাসী সেও বেরিয়ে এসছে, আপনার এরা বেরিয়ে এসছে, কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটা ছিল কিন্তু অনেক আগে থেকে, আওয়ামী লীগের সময়ও ছিল। বা এখন এই যে আপনার ব্যাপার, আপনার কি বলে এটাকে, এই যে সংখ্যালঘুদের উপরে যে ভাষণ, মানে এইটা শুধু সংখ্যালঘুর উপরে এই যে আচরণের যে ধারাবাহিকতাটা, এটা আমার মনে হয় কি জানেন, যে আসলে কারোর এটি কিন্তু না, আপনার বিচ্ছিন্ন ঘটনা না, এটি কি বিচ্ছিন্ন ঘটনা? ওই যে আপনার মনে আছে কিনা যে পলায়ে গেল গফুরের মতো, ওই যে কি কোথাকার ইমাম, তার ইস্কন চিঠি দিছে, পরে মানে ইস্কন তারে ধরে নিয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে আতাউর রহমান বিক্রমপুরী জিগাইলো তোমার কি গোয়া মারছে, বলে যে হ্যাঁ আমার গোয়াও মারছে। এই যে লোকটা, এই লোকটার এই কার্যক্রম, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি একটার সাথে আর একটা সম্পর্ক যুক্ত। এবং আপনার কি মনে হয় বা না হয় আমি জানি না, আমার এটা মনে হয় যে এটির পেছনেও খুব বিদেশি শক্তির হাত তো অবশ্যই রয়েছে, এবং এটির খুব সুগভীর সুনির্দিষ্ট কারণ আছে বলে এই কার্যক্রমগুলো করছে। এই যে দেখেন, মাসুদ কামাল একটি কথা বলেছিল, কথাটি আমার ভালো লেগেছে, যে দিল্লি না ঢাকা এটি আপামর জনগণের স্লোগান নয়। যদি আপামর জনগণের স্লোগান হতো তাহলে 1 ঘন্টায় 1,40,000 মানুষ কি 24 ঘন্টা পড়তো না। কথাটা বুঝছেন? কিন্তু আজকে শুক্রবার, কালকে শনিবার, এই 2 দিন হয়তো পড়বে না, আবার দেখবেন রবিবার খোলা থাকলে আবার কি পরিমাণ যায়। ভয়াবহ। আপনাকে একটা কমেন্ট নেই, আমি সাধারণত কমেন্টস কম আমি দেখাচ্ছি, বলছি ছিল ভারত যদি ভারতীয় মুসলমানদের সোনার থালে রাখলেও ভারত বিরোধিতা করবে, কিন্তু যদি চীন যদি মুসলমানদের হত্যা, মসজিদ তথা মুসলিম উপাসনা ধ্বংস হয়, তবুও বাংলাদেশের বাংলার কথা বলবে না। আমার মনে হয় এখানে ভারতীয় মুসলমান মানে এটা ভুলে বোধহয় বাংলাদেশি মুসলমান বলবে, ভুলে উনি বোধহয় ভারতীয় মুসলমান লিখেছে, আমার ধারণা। এটা আমার ধারণা। মুসলমানদের ব্যাপারে এখানে একটা কথা বলি, ভারতীয় মুসলমানদের এত আলগা কুরকুরি নেই, খুব সামান্য সংখ্যক। তাহলে এটা হলো আসলে উনি হয়তো বাংলাদেশি মুসলমানের কথা লিখেছেন, মানে বাংলাদেশি মুসলমানদের ভারত সোনার থালে রাখলেও বিরোধিতা করবে, অথচ চায় না, মসজিদ ভেঙে ফেলতেছে, মসজিদ ভেঙে টয়লেট করে, উইঘুর মুসলমানদের নির্যাতন করে, অথচ দেখেন এটা নিয়ে 2 শব্দ টিকেও করে না। এই কারণটা কি? কেন চীনের বিরুদ্ধে তারা কথা বলে না কেন? না, এটার কারণ হচ্ছে গিয়ে চীন ভারতের শত্রু। মানে শত্রু মানে আমার বন্ধু, তাই ওইখানে যাই করুক আর মানে এই জনসংখ্যার যেই অংশটি, আমি অবশ্যই এটা ভারতের লোকজনও জানে, আমরাও জানি, শেখ ফরিদও জানে, যারা দর্শক তারাও জানে যে বাংলাদেশের এই বক্তব্য নিশ্চয়ই বাংলাদেশের সকল মানুষের নয়। যেই সংখ্যক মানুষ এই ধরনের ইয়াটা করে, অর্থাৎ এই যে চীনের পক্ষে কথা বলবে বা ভারতের বিরুদ্ধে কথা, বা চীনের বিপক্ষে কথা বলবে না, ভারতের বিপক্ষে বলবে, এটার কারণ হচ্ছে গিয়ে এই মানুষগুলোর একটাই তৃপ্তি, সেটা হচ্ছে গিয়ে চীন ভারতের শত্রু, এবং ভারত হলো গিয়া ওর বাপেদের এখান থেকে মানে ভাগাইয়ে দিতে সহযোগিতা করছে। এইটা আচ্ছা, এই যে একজন লিখেছে পরামর্শ চেয়েছেন, দাদা বাংলাদেশি সনাতনী ভাইদের অবস্থা খুবই খারাপ, এটা বুঝাইতে চাইছে, ভালো কোনো পরামর্শ দিন সনাতনী, কি পরামর্শ দিতে চান? যদি আপনাকে এই প্রশ্নটা আপনাকেই করেছে, যেহেতু আজকে আপনি আমার অতিথি, আমি একটা কথা, সেটি হচ্ছে গিয়ে পৃথিবীতে যত এই ধরনের নির্যাতন বা এই ধরনের জাতিগোষ্ঠীগতভাবে নির্যাতনের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে সবচাইতে বেশি পৃথিবীতে নির্যাতনের শিকার হয়েছে যে জাতি ঐতিহাসিকভাবে, সেটি হচ্ছে ইহুদি জাতি, যারা আজকে থেকে না, সেই ইহুদি জাতি নির্যাতনের শিকার হয়েছে। এবং এই নির্যাতনের শিকার হওয়ার ফলে তারা শেষ পর্যন্ত এমন, মানে তারা আসলে কি করেছে, তারা নিজেদের ডেভেলপ করেছে সবার আগে বিজ্ঞান। পৃথিবীতে যত নোবেল প্রাইজ আছে
তার 23.4% নোবেল প্রাইজ পাইছে এখন পর্যন্ত ইহুদিরা। পৃথিবীতে যার যার আপনি নাম নিয়ে আজকে যা যা করেন এগুলো সবই হচ্ছে গিয়ে মোটামুটি আপনি যদি রাজনীতির ক্ষেত্রে যান, যে একটা ধারা বিখ্যাত কার্ল মার্কস, উনি নিজে হচ্ছে গিয়ে ইহুদি পরিবারের জন্ম। আজকে যে এই লাইভটি দেখছেন ইউটিউবে দেখছেন, কিন্তু ইউটিউব না, ফেসবুক না, ইউটিউব একটা মুসলমান ছেলের হাত ধরে করা, বাংলাদেশের একটা ছেলে, বাংলাদেশি বংশোদ্ভূত, জাওয়াত নাম ওর। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে যে বিশ্ববিখ্যাত যাদের যাদের নাম জানেন এরা, মানে আমি আসলে যেটা বলতে চাই সেটি হচ্ছে এরা নিজেদেরকে শিক্ষা, বিজ্ঞান, দর্শন এই সমস্ত জায়গায় এমন একটা লেভেলে নিয়ে গেছে যে আসলে যদি আজকে আপনি ইহুদিদের উপরে কেউ কোনোভাবে নির্যাতন চালায় তাহলে দেখবেন যে পৃথিবীর অনেকেই ব্যথা পায়। ব্যথা পাওয়ার কারণটা কি? যদি ইহুদির ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয় বা যদি ইহুদি নিধন হয় তাহলে পৃথিবী আসলে তাদেরকে, মানে তারা পৃথিবীর জন্য নিজেদের এতটা প্রয়োজনীয় করে তুলেছে, কারেক্ট, দামি কথা বলেছেন, তারা ওরাই ধ্বংস করে। যেমন ধরেন আমেরিকার জন্য ইসরায়েল এতখানি গুরুত্বপূর্ণ যে আমেরিকা ইসরায়েলকে প্রোটেস্ট করতে আসে। হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের, আমি একটু যুক্ত করতে, আপনার কথাটা সত্য, আমি খুবই ভালো লাগলো আপনার এই বাক্যটা। আমি আপনার এই শব্দ নিয়ে আমরা এটা নিয়ে একটা পরে লাইভ করবো। আপনার এই কথা সত্য যে ইসরায়েলি বা ইহুদিরা নিজেদের এত যোগ্য করে তুলেছে যে অন্যরাই ভাবতেছে এর ছাড়া আমি অচল। বিষয়টা এরকম, অর্থাৎ সাইফাল বাতুন টিটু এতই যোগ্য করে তুললো, আমি শেখ ফরিদ বললাম ভাই আমি তো টিটু ছাড়া অচল, আরেকজন মানে আমি বলি না বলি কিন্তু টিটুকে ছাড়া চলবে না, বিষয়টা এরকম। তার সর্বশেষ প্রমাণ হলো আমেরিকার একজন মন্ত্রী, নামটা ভুলে গেছেন, তিনি ইসরায়েলে গিয়ে বলেছেন ইহুদি এবং ইসরায়েলের অস্তিত্বের উপর নির্ভর করে আমেরিকার অস্তিত্ব, বলে দিয়েছে। জি প্লিজ ক্যারি অন, আপনাকে দুঃখিত। এবার একটা রাজনৈতিক কৌশলগত একটা মিথ আছে সারা পৃথিবীতে, এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। এটা একটা মিথ আছে, কিন্তু মিথের সাথে বাস্তবতার যে তুলনাটা সেটা আমি করার জন্য কথাটা বলতেছি। সেটা হচ্ছে ইসরায়েলের কাছে এমন একটা আন্ডারগ্রাউন্ড অস্ত্র আছে বা এমন একটা গ্যাস আছে যে ইসরায়েল যদি চূড়ান্ত ভাবে কেউ ধ্বংস করতে চায় তাহলে মারা যায়। এই যে হাইপোথিসিসটা আছে এটা আপনিও নিশ্চয়ই জানেন বা শুনেছেন। আমার ধারণা এটা আপনি ছোটবেলা থেকেই শুনছেন। আমি শুনেছি যে এটা অনেক আগে, যে পুরো মধ্যপ্রাচ্য গায়েব হয়ে যাবে, এরকম শুনছি, গায়েব হয়ে যাবে। এবার আসল যেটা ব্যাপারটা হচ্ছে এরকম, বাস্তবতা হচ্ছে এরকম যে ওরা চিকিৎসা বলেন, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিল্প, এই জায়গায় নিজেদেরকে এমন যে একটা জায়গায় নিয়ে গেছে। যদি আপনি প্রযুক্তি, ব্যাংকিং ব্যবস্থা, আপনার মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ, জর্দান বিশেষ করে, যদি এক সপ্তাহ যদি ইসরায়েল তাদের পানীয় জলটা বন্ধ করে দেয় জর্দানের জন্য, জর্দানের মানে এটা একটা সমীক্ষা, আমি পরে এক্সাক্ট পার্সেন্টেজটা বলতে পারবো না, ধরেন 3 থেকে 5% মানুষ নাই হয়ে যায়, মরে যাবে, এতখানি। তো এখন ঘটনা হচ্ছে আপনি যদি এই মুহূর্তে আপাতত কল্পনা করে দেন যে পৃথিবীতে এই মুহূর্তে যা যা আছে সব আছে, ইহুদিরা যা যা করছে, অমুক তমুক তাদের শিল্পকর্ম অমুক তমুক সবকিছুই আছে, শুধু আজকে জাস্ট আপনি হাতে তুড়ি দিলেন, পৃথিবী থেকে ইহুদিরা নাই হয়ে গেল। এই ঘটনা যদি ঘটে তাহলে আসলে পৃথিবী ধ্বংসের কাছাকাছি, পৃথিবী অনেক পিছিয়ে যাবে এবং যেতটুকু টিকে থাকবে সেটা পিছিয়ে যাবে, অনেক পিছিয়ে যাবে এবং এই সভ্যতাই মুখে পড়ে যাবে। এটা ইসরায়েলিরা, আপনি তাদেরকে খুনি বলেন, অমুক বলেন, যা বলেন বা যা যা সত্যিকার অর্থে তারা করছে এগুলো স্বীকার করেন চাই না করেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তারা পৃথিবীর জন্য এরকম যে পৃথিবীতে যা যা আছে সবই এইভাবে থাকলো, শুধু পৃথিবী থেকে ইহুদি মানুষগুলো নাই হয়ে গেল, পৃথিবী ধ্বংসের কাছাকাছি চলে যাবে। এটা হচ্ছে গিয়ে আমার বক্তব্য। আপনি ঠিকই বলেছেন, আপনি সত্য বলেছেন, আপনার সাথে একমত। আমরা এখন অন্য প্রসঙ্গে যাচ্ছি। বিষয়টা হলো যে আসলে আমাদের দেশে এই যে জামাতের আমির যদি বলে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে কারোর সাথে কম্প্রোমাইজ নয়, এগুলো হাসি আসে না বলেন তো? দেখি জামাতের আমির যদি এই কথা বলে, না এই ধরনের কথা আসলে জামাতের আমির শুধু না, দেখবেন যে 2003 সালে আমার মনে আছে, তখন আমি ছাত্র ইউনিয়নের ন্যাশনাল কাউন্সিল মিটিং এর জন্য ঢাকায় অবস্থান করতেছি। তো আমরা যাচ্ছি, আমরা তখন ওই যে বিবিএনআর তেল গ্যাস, মনে আছে কিনা আপনার? মনে আছে। ওই বিবিএনআর তেল গ্যাসের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। তো ডিসেম্বর মাসে হচ্ছে গিয়ে ঘটনা, আমাদের পাশ থেকে ছাত্র শিবির মিছিল করে যাচ্ছে, স্বাধীনতার শত্রুরা হুঁশিয়ার সাবধান, অমুক তমুক, এই সমস্ত, মানে 16ই ডিসেম্বর বিজয় মেলা করে যাচ্ছে। তো তখন আমাদের এক সিনিয়র নেতা, ছাত্র ইউনিয়নের না, সাবেক ছাত্র ইউনিয়নের নামটা ভুলে গেছি, উনি বলেছিলেন যে এই জামাত ইসলাম, তখনকার কমিউনিস্টের চিন্তা ভাবনা ইয়াটি অনেক উন্নত ছিল, পড়ালেখা করা, জানাশোনা, বা যারা দেশকে ভালোবেসে, স্বাধীনতাকে ভালোবেসে রাজনীতি করতো, ওইরকম একজন নেতা বলেছিলেন, আমি ওনার নাম হারুন বা কি জানি, আমি নামটা ভুলে গেছি, সে বলছিলেন যে এই জামাত একসময় এটা এস্টাবলিশ করবে যে মুক্তিযুদ্ধ তারা করেছে, দেশকে স্বাধীন তারা করেছে, বাংলাদেশকে তারা তৈরি করেছে। আপনি দেখেছেন যে
মনে হয় মাসখানেক আগে কার যেন জামাতের কোন এক বড় নেতা সে বলেছিলেন যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন মওদুদী। ঠিকই বলেছেন। জামাতের আমির তো আরো কম কইছে। জামাতের আমির যে আপনি চিন্তা করেন যে বলতেছে যে আমার বাবা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, অথচ তার বাবা তার নিজের জন্ম হচ্ছে গিয়ে 1980 সালে। তো জামাতের মুক্তিযুদ্ধ বিষয়কে শুধু নয়, জামাত রাজনৈতিক অঙ্গনে যে কথাগুলোই বলবে এই কথাগুলো আসলে বুলশিট গাধার গু। বুঝতে পারছেন? আমাদের এবার তাহলে একটু বলি, আমাদের মহামান্য সাবেক ভিপি নুরা বলেছে যে প্রবাসীরা কাজে ফাঁকি দেয় তাই ভিসা বন্ধ। মানে সে তার নিজের দোষটা স্বীকার করলো না যে সে যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বা এই দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী যে ব্যর্থ, এটা সে স্বীকার করে। সে বলে যে প্রবাসীরা কাজে ফাঁকি দেয় তাই ভিসা বন্ধ। এই দেশে যে জঙ্গিবাদ বাড়তেছে, সন্ত্রাস বাড়তেছে এবং কূটনীতিতে আমরা ব্যর্থ, তাই যে ভিসা বন্ধ, এটা তারা বলতে পারে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে বলবো, আসলে দেখেন আমি নিজেও তো বিদেশে থাকি, বুঝছেন না? আমি নিজেও বিদেশে থাকি, আমি দেখি এখানের মানুষ, বা আমি যেহেতু খবরাখবরের দিকে একটু বেশি নজর দিই, এবং আপনি যখন বিদেশে থাকবেন তখন ওইখানকার স্থানীয় পত্রিকা বা ইত্যাদি নিউজের ফেসবুকের এই পেজগুলো আপনার সামনে আসবে। বাংলাদেশের যে ভিসা বন্ধ, এটা কাজে ফাঁকি দেওয়ার কারণে না, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের যারা বিদেশে যায়, আপনি বলেন তো আসলে এরা কি কাজ করবে বিদেশে, কি কাজের জন্য যাবে আসলে? কোন যোগ্যতাটা আছে? আপনি ইয়ার কাছে শোনেন না, ডক্টর ইউনূস নিজেই বলছে, সে তো একজন চরম মিথ্যেবাদী মানুষ। সে প্রথমে বলল যে বাংলাদেশের কাছে খালি দরখাস্ত আসতেছে, আমাদের কাছে আরো লোক পাঠাও, বাংলাদেশের চেয়ে এত বেশি তাজা তরুণ আর খেয়ে দিতে পারবে যে। এই কথাটা সে বলার পরে কিছুদিন পরেই দেখা গেল যে প্রত্যেকটা দেশ থেকে বাংলাদেশকে ভিসা দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দিল। এই ব্যাপারে আরেকটু জিজ্ঞেস করি, একজন ভিডিও করে বলেছে বা আমরাও শুনেছি যে বাংলাদেশে আর পাকিস্তানের বিদেশে গেলে ভারতীয় বলে পরিচয়। আপনি কি মনে হয়, এটা কি সত্য? এটা সত্যি, শুধু এমন বড় সত্যি না যে বাংলাদেশের যতগুলো রেস্টুরেন্ট এখানে আছে সুইডেনে, বেশিরভাগ রেস্টুরেন্টের নাম হচ্ছে ইন্ডিয়ান কিচেন, ইন্ডিয়ান মাসালা, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, মানে বাংলাদেশি বা পাকিস্তানি লেখা নাই না। এখন নাম হচ্ছে কি একটা প্রপার নাউন। এবার এই নাউনের ব্যাপারে তো আপনি কাউকে বাধ্য করতে পারেন না যে তুমি এই নামটা দিতে পারবে না, এই ব্যাপারে তো আপনি কোনো আইন করতে পারবেন না। ইন্ডিয়া তো এরকম কোনো পৃথিবীর কাছে, সুইডেনে দেখেন ঘটনাটা কি, লোকটা বাংলাদেশি আছে সুইডেনে, দেশের নাম ব্যবহার করতেছে ইন্ডিয়ান। এখন এখানে একটু কয়টা আপনি কি করবেন? এখন এই যে ভিসা বন্ধের বিষয়টা, সেটি হচ্ছে গিয়ে এইখানকার মানুষের আচরণ পৃথিবীব্যাপী এত ভয়ঙ্কর যে আসলে এই বাংলাদেশি এবং পাকিস্তানি এই দুইটা দেশের নাম শুনলে ভিসা দেওয়া তো দূরের কথা, এরা হচ্ছে গিয়ে আপনার মানে রীতিমতো আতঙ্ক বোধ করে। আমি যদি এর একটা কারণ দেখাই, সেটি হচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানি মানুষেরা ওইখানে গিয়ে তারপরে ছোট ছোট বাচ্চাদেরকে যৌন হয়রানি করে। হ্যাঁ, এটা পাকিস্তানি আর বাংলাদেশিরা প্রচুর। এই যে দেখেন, এর নাম হচ্ছে আব্দুল হাকিম, বয়স 48, ব্রিটিশ সিটিজেন ফ্রম পাকিস্তান। Education many times. He's seen a pig in a uniform, let's just say it that way, because I'm being very careful. এই আর এক পাকিস্তানি। হ্যাঁ, সব পাকিস্তানি। এই বাংলাদেশি, সবেরাই এই এক বাংলাদেশি, এই এক পাকিস্তানি, এই এক পাকিস্তানি, সব পাকিস্তানি, এরা সব শিশু পাকিস্তানি, এই এক বাংলাদেশি সব। এখন আপনি বলেন যে এদেরকে ভিসা দেবে কেন? এরা প্রত্যেকে হচ্ছে গিয়ে, এদের অপরাধ কি? এরা 13-14 বছর বাচ্চা শিশুদেরকে, মেয়েদেরকে তারা নিজেদের যৌনাঙ্গের ছবি পাঠিয়েছে, হস্তমৈথুন করে ছবি পাঠিয়েছে, এই সমস্ত কারণে এদেরকে ধরা হয়েছে এবং এটা অ্যাভেলেবল। এখন এটা তো ওখানকার গণমাধ্যমে প্রচারিত, যার ফলে এটা ওখানকার যে কর্তৃপক্ষ যারা ভিসা দেবে বাংলাদেশিদের, তারা কি এটা জানে না? আর তারা তো এটা ব্রিটেনের এইটা তারা প্রকাশ করেছে বলে আপনি জেনেছেন বা আমি দেখালাম, যেখানে প্রকাশিত হয় না সেখানে এটা ভিসা বন্ধ। বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ার অসংখ্য কারণ রয়েছে, এবং তার মধ্যে যেটা আপনি বলেছেন যে কূটনৈতিক সম্পর্ক ভালো, কূটনৈতিক সম্পর্ক যতই ভালো থাকুক, ধরেন আপনার সাথে আপনি পৃথিবীর সেরা কূটনীতিবিদ, কিন্তু মানুষ জানে, বিদেশের মানুষ, যে আপনার লোক বিদেশে গেলে সেখানে পান খায়া পরিষ্কার জায়গায় হচ্ছে গিয়ে আপনার
পানের পিক ফেলবে, বিল্ডিং এ একটা সাদা চকচকে ওয়ালে পানের পিক ফেলবে, তারপর হচ্ছে গিয়ে সে সেখানে জঙ্গিবাদের চর্চা করবে, সে ওখান থেকে মসজিদে গিয়ে ঘুটু পাকাবে, সে হচ্ছে গিয়ে আপনার মাদ্রাসায় টাকা পাঠাবে, সে হচ্ছে গিয়ে বিভিন্ন ভয়াবহ লিস্টেড সন্ত্রাসী টাইপের যে সমস্ত মানে বক্তা আছে তাদেরকে ইনভাইট করবে, তাহলে তাদেরকে কেন ওখানে কিভাবে হ্যাঁ রাইট কিভাবে জায়গা দিবে? ঠিকই বলছেন, আপনার সাথে একমত। সম্পর্কতে খুব ভালো হলেই হবে তা না। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে একটা কমেন্টস নিয়ে তারপর আপনাকে আমি প্রশ্ন করব। এই কমেন্টের উত্তরটা আমি দিচ্ছি, আমি দুঃখিত যদি আপনি অতিথি, এটা আমি দিচ্ছি, আপনি যদি দিতে চান এটা দিতে পারেন। সেটা হলো যে এই যে একটু আগে দেখেন, আরে এই যে কমেন্ট হারিয়ে পেলাম, মানে একজন লিখেছে, আরে এই যে ওনার একজন সনাতনী সম্ভবত লিখেছে, আচ্ছা দেখি আমি কমেন্ট আর পাচ্ছি কিনা, আচ্ছা দেখি দেখাইছি তার অবশ্য কমেন্টটা, আমি এক সেকেন্ড আমি একটু দেখি, মানে ওই যে পাইছে, দেখেন এটা আমি আগে উত্তর দিই, পরে আপনি একটু 1 মিনিট বলেন। একজন লিখেছেন আপনারা বাংলাদেশে হিন্দুদের উন্নত সুযোগ দেন নাই, দিতেও চান না, তাহলে বাংলাদেশ হিন্দুরা কিভাবে নিজেদের রক্ষা করবেন? আমি আমার মতো দিই, আপনি আমার মতো, আমি 1 মিনিটে শেষ করে দিই। আমি জানি তার আক্ষেপটা বুঝি, কিন্তু তাকে হার্ট করলাম না। ভাই আমরা কিন্তু একটু আগেই টিটুপ কথাটা তুলেছিল যে ইসরায়েলিরা 4000 বছর যাবত নির্যাতিত, 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 2 বছর না, 100 বছর না, 500 বছর না, 1000 না, 4000 বছর যাবত, প্রায় 3.5 থেকে 4000 বছর যাবত ইহুদিরা নির্যাতিত। সাধারণ নির্যাতিত না, গণহত্যার শিকার। তাহলে তারা যদি দাঁড়াইতে পারে, আপনার প্রতিবেশী একটা ভারত রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র বলে আমরা কথিত, পাশাপাশি আপনারা ভারতে বাংলাদেশে হিন্দুরা শিক্ষিত ছিলেন, ধনী ছিলেন, এটা ব্যর্থতা তো ভাই আপনাদের আগে স্বীকার করতে হবে। আমরা মানি, যে অবশ্যই মানি, এবং আপনাদের জন্য বলি আমরা যে আপনাদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়। ভাই আপনি কি জানেন যে সংখ্যালঘু হিন্দুদের চাইতে আমি শেখ ফরিদ বেশি নির্যাতিত, সাইফুল বাতেন টিটু বেশি নির্যাতিত? সেটা কি আপনারা জানেন? আপনাদের চাইতে আমরা বেশি নির্যাতিত, আপনারা তো ধরলেই মেরে ফেলে না, কিন্তু শেখ ফরিদ, সাইফুল বাতেন টিটু, আসাদ নুরদের পেলে মেরে ফেলবে। সেটা কি আপনারা জানতেন? তাহলে আমরা যদি টিকে থাকতে পারি, আপনি কেন পারলেন? ব্যর্থতা আপনার। হিন্দুদের বাংলাদেশে কি 1 লক্ষ কোটিপতি হিন্দু নাই? আছে। বাংলাদেশে কি আমি একটা সবচেয়ে কম ধরলাম 1 লক্ষ কোটিপতি? আরে ভাই, বাংলাদেশের সব ধনী হিন্দুদের ম্যানেজার মুসলমান, কেশিয়ার মুসলমান। বাংলাদেশে অনেক ব্যবসায়ী হিন্দু আছে, অনেক উচ্চ শিক্ষিত হিন্দু আছে, কারণ তার জন্যই তো তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করেছিল। তাহলে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই দায়ভার কে নিবে? ভাই প্রথমে আগে ভুলটা নিজে স্বীকার করেন, ঠিক আছে? আমি খুবই দুঃখিত যে মধ্যে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে এরকমও অসংখ্য হিন্দু আমার প্রতিবেশী আছে যারা নিজেদের 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, এক ভাইকে শিক্ষা দেওয়ার জন্য মুসলমানের কাছে বিক্রি করে। এই ঘটনা হচ্ছে যে খুব কম হিন্দু ফ্যামিলিতে আছে যারা এই কাজটি করে না। নিজের ভাইকে শিক্ষা দেওয়ার জন্য সে মুসলমানের কাছে জমি বিক্রি করে গেছে। ভাই মানে আমি দুঃখিত এই কথাটা বলার জন্য, ক্ষমা চাই নিচ্ছি, কিন্তু এটাও কিন্তু বাংলাদেশের, আমরাও চাই আপনারা থাকেন। আর ইহুদি আর হিন্দুদের মধ্যে পার্থক্য কি দেখেন? যদি আমরা বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের কথা বলি এবং ইসরায়েলে না সারা পৃথিবীব্যাপী নির্যাতিত একটি জাতি ইহুদিদের কথা বলি, তাহলে ইহুদিরা হচ্ছে কি সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ একটি জাতিগোষ্ঠী। আপনি জাতিগতভাবে নিষ্পেষণের শিকার হতে না চান, তাহলে সবার আগে আপনি ঐক্যবদ্ধ থাকেন, একমতে আছেন। হিন্দুদের আমার পূর্বপুরুষও হিন্দু, শেখ ফরিদ শেখ ফরিদের পূর্বপুরুষও হিন্দু, রাইট। কোনো সন্দেহ ঘটনা হয়েছে, সেটি হচ্ছে এই যে এরকমও ঘটনা কিন্তু ঘটেছে যে নিজের জাতিগোষ্ঠীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ওখান থেকে একটি জাতি একটা লোক গিয়ে মুসলমান হয়েছে, এবং সেই রকম লোক কিন্তু অনেক। আপনি এইটার আমরা কি ব্যাখ্যা দিব বলেন? যেটা করে সেটা হচ্ছে গিয়ে তাদের মতো ইউনিটি আর কোথাও নাই, অথচ তারা পৃথিবীতে 1 পয়েন্ট কত জানো, 1.5 পয়েন্টের না 0, আমি জানি না, আর অনেক কম পৃথিবীতে, 2 কোটি সব টোকাই টাকায় আপনি 2 কোটি ইহুদি পাবেন না। মানে সারা পৃথিবীতে 2 কোটি নেই, অথচ ভারতে এই মুহূর্তে প্রায় 100 কোটি হিন্দু রয়েছে, শুধু ভারতেই। বাংলাদেশে প্রায় 100 কোটির হয়তো বেশি। বাংলাদেশে আমি বারবার বলেছি যে হিন্দু ভাইটি এটা বলেছেন, তাকে অনুরোধ করবো, আপনারা বাংলাদেশে 10 লক্ষ হিন্দু শুধু ঐক্যবদ্ধ থাকেন, দেখেন আপনাদের অধিকার দিতে বাধ্য, কিন্তু আপনারা যদি সেটা না করেন, এই ব্যর্থতা আপনার আগে স্বীকার করতে হবে। কোনো সন্দেহ নাই আপনি নির্যাতিত, নিপীড়িত। এবং উনি যে কথাটা বলেছেন সেজন্য বাংলাদেশের এই জঙ্গি মানসিকতার মুসলমানরা দায়ী, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই, কিন্তু তারাও দায়ী, তারা প্রতিবাদী হয় নাই, ঐক্যবদ্ধ থাকে নাই। এটা আমরা দেখেছি, এখনো দেখতেছি। আপনি দেখেন চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের নেতা, তারা মুক্তি করার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ থাকতে পারে নাই, বহুভাবে বিভক্ত। আপনি দেখেন তারা রাম মূর্তি নির্মাণ করতেছে, এই ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হতে পারে না। কোন হিন্দুটা রামকে ভগবান, বাংলাদেশের হোক আর ভারতের হোক, কোন হিন্দুটা তাদের রামকে ভগবান মনে করে? এই যে হিন্দুদের সবচেয়ে বড় দালালটার নাম কি জানো? গোবিন্দ পারমাণবিক। পারমাণবিক। আরেকটা আছে যে এখন নতুন বেরোছে, কি যেন ঐক্য ফ্রড, হিন্দু খ্রিস্টান ঐক্য ফ্রড, আমি নাম দিছি। এরা দেখবেন, আপনি একটা খেয়াল করেন, একটা মূর্তি প্রতিষ্ঠার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হতে পারে না। আর এগুলো আগে বাংলাদেশের এই যে ধরেন ভারতে তো আসলে আমরা সবাই তো হিন্দু ছিলাম,
আমাদের এইখানে এসে কোন ফাঁকে মুসলমানরা ঢুকে আমাদের মধ্যে ইয়া করে দিছে? কেন মুসলমানরা আইসা কি এখানে ডিভাইড অ্যান্ড রুল কি মুসলমানরা চালু করেছিল? হ্যাঁ, এই যে পার্থক্য, যে ব্রাহ্মণের গায়ে শূদ্রের ছায়া পড়লে যে স্নান করতে হবে, এটি কি কোনো মুসলমানের রীতি আপনাদেরকে করে দিয়েছিল? না, করে নাই। আজকে যে এই একটা হিন্দু বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে একজন নিম্নবর্ণের হিন্দু, কথাটা বোঝেন, একজন নিম্নবর্ণের হিন্দু যার নাম হচ্ছে শেখ ফরিদ, আর একজন উচ্চবর্ণের হিন্দু যার নাম হচ্ছে সাইফুল বাতেন টিটো। এই দুইজন রাস্তা দিয়া আসতেছিল, কেউ কাউকে চেনে না, কিন্তু আমার খাওয়ার সময় আমার টেবিলের সামনে বসে খেয়েছে শেখ ফরিদ। হঠাৎ করে দেখা গেল, আমি রাস্তায় বসে টের পাইলাম যে শেখ ফরিদ হচ্ছে নিম্নবর্ণের হিন্দু, দলিত সম্প্রদায়ের। আমি শেখ ফরিদকে আমার বন্ধু বান্ধব নিয়ে পিটে মাইরা ফেললাম। এবারে এর কিছু বছর পরে শেখ ফরিদের সন্তানের সামনে আমাকে আক্রমণ করলো এক মুসলমান জঙ্গি। হ্যাঁ, আমার ছেলে, রাইট, চমৎকার উদাহরণ। এক মুসলমান জঙ্গি শেখ ফরিদের ছেলের সামনে আমাকে আক্রমণ করলো। আমার ছেলে কি আপনার শেখ ফরিদের ছেলেকে আমাকে বাঁচাতে আসবে নাকি যাও কিল দুইটা মাটিতে পড়বে, এগুলো তুইলে আপনার উপরে দিবে? এবারে বোঝেন ঘটনাটা কোথা থেকে ঘটে। ধন্যবাদ আপনাকে। নিজেদের সবচাইতে বেশি মানে লোহার অণু বা পৃথিবীর সবচাইতে কাছাকাছি যে অণুপরমাণু থাকে, তার থেকেও বেশি কাছাকাছি থাকা উচিত বাংলাদেশের হিন্দুদের। রাইট, রাইট, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো কমেন্টস দেখিয়েছি, অনেকগুলোই দেখাতে পারিনি, এর জন্য আমরা দুঃখিত। হ্যাঁ, দুঃখিত। এই জন্য আমরা আরেকবার যদি সময় পাই আমরা দেখাবো, অন্য সময় চেষ্টা করবো। টিটু খুব ব্যস্ততার মধ্যে থেকে আমাকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিটু এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে আসবে, সপ্তাহে অন্তত 2 দিন। আমিও তার চ্যানেলে যাবো সপ্তাহে 2 দিন। এখানে টিটুর, সাইফুল বাতেন টিটুর যে ইউটিউবের লিঙ্ক, সেটাও দিয়ে দিব। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা সপ্তাহে 4 দিন আপনাদের সামনে আমরা দুজন আসবো, নির্ধারিতভাবে আর অনির্ধারিত সময় পেলে আমরা আসবো। ভালো থাকবেন সবাই। সাইফুল বাতেন টিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ।